বিকজ এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না, ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, এখন তাই আছে। আপনি নাহলে কি জবাব দিবেন? আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছে, আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য। এই স্বামী ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা আমার ভাই সবাইকে মেরে ফেলেছে। সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযুদ্ধের এর একটা নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, এদিক দিয়ে গুলি খেয়ে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। খুবই আনফেয়ার বিষয়গুলো শামীম ওসমান, মানে এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে গুমের শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে, তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন নাই। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে, প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না? আপনার টক শোতে কি বলেছি? ওপেন বলেছি 7 মার্ডারের পরে, বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি, আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই, আমি আগামী দিনেও রাজনীতি করব, হয়তোবা, কিন্তু ইলেকশন করব না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট আমার এই মাটির জন্য। আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9-এ থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে। আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা। আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে আসলেন? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম তাহলে এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলস এর অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। আচ্ছা, আপনার যে ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ, যেটা ধরেন এখন হয়তো একটু বড় হয়েছে, এখন হয়তো হাঁটি পা করে হাঁটতে চেষ্টা করছে, ও কিন্তু এখন আপনার আঙ্গুল ধরে হাঁটে। ধরেন আঙ্গুল ধরে হাঁটতে গেলেও কিন্তু খানিক্ষণ পর যে একটার সাথে বাড়ি খায়। আপনি শুধু সারাক্ষণ কষাস থাকেন, কোথায় বাড়ি খেলো রে বাবা, হ্যাঁ, ওকে ধরে কেমন করে বাঁচাতে হবে। আমার নাতিটারও সেম অবস্থা। হ্যাঁ, তো যখন একটু পুরোপুরি হাঁটা শিখে যায় তখন আপনি ধরতে গেলে বলবে তুমি ধরছো কেন, আমি হাঁটতে পারি না। সো বাংলাদেশের মানুষ এখন হাঁটা শিখছে। সো যেহেতু হাঁটা শিখছে, একটু শক্ত হয়ে, কোমরটা শক্ত হোক, লড়াই একটা হবে এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কি মরবো আমি জানি না, আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি, আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির দুজন বড় বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে এবং তার কথোপকথন সম্পর্কেও আসে, কিন্তু একে একে আসি আর কি। তো কারা তারা সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন পিনাকি সিনাকি এগুলিকে কি বললো ওই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত, আমার শোনার কোনো রুচিও হয় না, এদের কথা আমি শুনি না টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপরে আরেকজন আছেন। দুজনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন দুজনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন দুজন। আপনার তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই দুজনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুজনের সাথে কথা হয়নি। আর যিনি উনি যে লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হয়েছে। আচ্ছা, তার ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে এবং তারা যেটা আমাকে বলেছেন, ওনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনীর অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত
রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেল কাছকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না, হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি, থানা এইভাবে বসছে, এইভাবে ওই চেয়ারও হাত যে উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায় আমি জিজ্ঞেস করতে চাই। পুলিশ লাইনে গানের অনুষ্ঠান করেছে, যে গানের অনুষ্ঠানে হামলা করে দিল, কারা এদের? এই সাহস তারা কোত্থেকে পাচ্ছে? এদের ইয়ে কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? একজন এমপির বউ কি করছেন, থানায় জিডি করছেন, কেস করছেন যে এমপি, রানিং এমপি, তার জামাইয়ের গলায় কি রামদা রেখে তাদের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আমি আপনার কাছে আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, সাধারণ মানুষের কি অবস্থা? আজকে আমার বন্ধুরা যারা হিন্দু, হ্যাঁ, আমি নাম বলতে পারি কিন্তু বলবো না, এই যাদের ঘরে একটু প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, স্পেশালি যাদের বয়স 21, 22, 19, 18, বিবাহ মানে 22, 23, 24 বছর বয়সে যে বিয়ে হবে, এরা ম্যাক্সিমামই এখন এলাকায় থাকছে না, এবং অন্য এলাকায় থাকছে, যে ঢাকা না, ঢাকার বাইরেও থাকছে মুসলমান পরিচয় দিয়ে। এর চেয়ে কষ্ট আমাদের জন্য আর কি হতে পারে? আপনি আমাকে বলেন। জি। আপনি আর শেখ হাসিনার নামে দেওয়া হচ্ছে কি? শেখ হাসিনা বলেছেন, আপনার ওই কথা থেকে আরেকটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। তাহলে আমি জি এতটুকু বুঝলাম, ওই দুজন না, আরো বড় মানে মেজর জেনারেল পর্যায়ের হয়তো কারোর সাথে আপনার কথা হয়েছে। তাদের সাথে কথার সময় আপনি মানে কথোপকথনে বলছেন যে তারা জিজ্ঞাসা করেছেন আসবেন নাকি? আপনি বলেছেন যে আপনারা ব্যবস্থা করেন, আপনারাই তো দেশের সেনাবাহিনী। তারা কি ব্যবস্থা করবে এরকম কিছু বলেছে? তারা কি না, ব্যবস্থা করছে? তারা বলতেছে তারা আননান, এবং তারাই আমাকে বলেছে যেই পরিমাণ জঙ্গিবাদ দেশে ছড়িয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, এই দেশ, বাংলাদেশ, পৃথিবীর মধ্যে, যেই শব্দটি একটু আগে ইউজ করলাম, সারা পৃথিবীর মধ্যে অন্যতম জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমাকে বলছেন কেন ভাই? আমরাও তো আপনাদের উপর ভরসা করে যাব, বিকজ আপনাদের তো দেশ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন আপনারা, তা আপনারা কেন করছেন না? বলছে আমরা পারছি না। কেন পারছেন না? হয়তো তাদের মাথার উপরে কেউ বসে আছে, কিংবা পিছনে কেউ বসে আছে, কিংবা ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে কেউ। সেখানে আপনি বলছেন যে দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন, মানে আপনাদেরকে বলছেন জলদি আসেন। সেই আর্মি অফিসাররা বলছেন আপনাকে যে জলদি আসেন, দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন। হ্যাঁ, দরকার হলে বিএনপির নেগোসিয়েশন হচ্ছে, মানে তাদের জন্য আপনারা ভোটও করেছেন, ফলে যোগাযোগ যে আছে সেটি বোঝা যাচ্ছে। তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে আপনাদের ফেরার আমার কথা? আমার 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 কাছে মনে হয় না, হুম, আমার কাছে মনে হয় না, কারণ দায়িত্বটা এখন তাদের বেশি আমাদের চেয়ে। উই ডিড আওয়ার জবস। আমরা যে কোনো কারণে হোক, যে কোনো জায়গায় রিকোয়েস্ট হোক, কিংবা আদর্শিক কারণে হোক, আমরা আমাদের কাজটা করেছি। এখন দায়িত্বটা তাদের। তাদের তাদের যদি শুভবুদ্ধির মানে উদয় হয়, আমার মনে হচ্ছে হবে না। যদি হতো তাহলে 2টা মেয়ে 32 নম্বরে গেলে মার খেত না, একটা বাচ্চা ছেলে যদি 32 নম্বরে যেতে মার খেত না। এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। আজকে মায়া লাগে আমার পুলিশের জন্য, যে এই পুলিশ অফিসারগুলি, শত শত পুলিশ অফিসারকে গুলি মারা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে। সেই পুলিশ অফিসারদের থানায় যে বলছে যে আমরা মারছি, তো মানুষ যাবে কার কাছে? সেনাবাহিনীর একজন কাছে যাবে? সেনাবাহিনীর একজন কর্নেলকে বলতেছে মারতে যাচ্ছে, তো মানুষ যাবে কোথায়? আনসার, তারপরে অন্যগুলি বাদই দেন, তো কোথায় যাবে মানুষ? জিনিসপত্রের দাম নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, চাকরি নাই, নাই 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 200% জিনিসের দাম বেড়ে গেছে। যার ইনকাম ছিল 40,000 টাকা, আমি আজকে জিজ্ঞেস করলাম, আপনাকে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে তোমার ইনকাম ধরো 30,000 টাকা ছিল, এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, ওই ইনকামটা এখন কত লাগবে? বললো মিনিমাম 60 থেকে 70,000। তাও কম, মানুষ তো পাবে না কোথায়? বরঞ্চ উল্টা মানুষের চাকরি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে। বাংলাদেশ নির্ভর কিসের উপরে? গার্মেন্টস এর উপরে।
হ্যাঁ, গার্মেন্টস সেক্টরই বাংলাদেশের বেসিক, জি। ওইটাও মানে বন্ধ। এটা ঠিক জ্বালানি বিদ্যুৎ সংকটে এখন আসলেই বেশ অনেক মানুষের চাকরি যাচ্ছে বা একটা বেশ খারাপ অবস্থায় আছে। সরকারও সেটা স্বীকারই করছে। যদিও দায়টা বলছে যে আপনাদের। কিন্তু আমি আবার ওইখানে যাই যে আপনার ২ জন বড় অফিসার মেজর জেনারেল পর্যায়ের অফিসারের সাথে কথা হলো। সেনাপ্রধানকে আপনারা আপনাদের পক্ষ থেকে বেঈমান বা বিট্রেয়ার হিসেবে বলে থাকেন বিভিন্ন সময়। আ উম মানে কিন্তু আমরা শুনলাম ওবায়দুল কাদেরের একটা সম্প্রতি একটা আ ভার্চুয়াল বক্তব্য আপনাদের দলীয়ই কোনো সভায় কথা তিনি বলছিলেন যে আ সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে যারা তাদের উপর ভর করে বা বিট্রিয়ারদের উপর ভর করে রণকৌশল সাজালে সেটা সাকসেসফুল হবে না। কোনোভাবে কি আপনাদের রণকৌশলের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জড়িত আছে? সেনাপ্রধান কোনোভাবে আপনাদের সাথে যুক্ত এখন? যে আমি ওই পর্যায়ের নেতা না, আর আমি ওনাকে দিয়ে কোনো সময় কথা বলিনি। হুম, ঠিক আছে, আমি কথা বলিনি। আমি কোনো বাহিনীর উপর বিশ্বাস করি না। আমি একটা বাহিনীর উপর বিশ্বাস করি, উপরে আল্লাহ, সৃষ্টিকর্তার বিচার আছে। একটা জিনিস মনে রাখবেন স্বামী, আমি ওই কাতারের লোক, অলিয়া উলিয়া। এই পৃথিবী একটুক একটা দেশ বাংলাদেশ, এই পৃথিবীটাও কিন্তু একটুকু, এই সৌরজগৎ থেকে আপনি যদি পৃথিবীটাকে দেখেন না, একটা পেন্সিলের ডট। এই সৌরজগতের উপরে সৌরজগৎ থেকে যদি এই সৌরজগৎকে দেখেন, ওইটা একটা পেন্সিলের ডট। আর ওই ডটের এই সমস্ত সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশে আজকে বলা হচ্ছে কি, কোথায় নিয়ে গেছে ধর্মটাকে, ইসলামকেও শেষ করে দেওয়া হচ্ছে যে কি আমাদেরকে ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন। সেদিন দেখলাম সাতক্ষীরার এক এমপি আমাদের বলল, আজকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য বেহেশতের দরজা খুলে রাখা হয়েছে। হোয়াট ননসেন্স! এগুলি হচ্ছে কিন্তু, আর সাধারণ মানুষ এগুলিকে আবার অনেকে বিশ্বাসও করছে। কিছু করার নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোরআনটাও পড়তে পারে না, কোরআনের কোথাও এটা লেখা নেই। এরা আমাদের ধর্মটাকেও কিন্তু এদের হাত থেকে বাঁচাতে হবে। এরা কি করেছে? এই মাজারগুলিতে হামলা করেছে। আমি তারেক রহমান সাহেবকে বলেছি, আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে এই আপনি যদি ইয়েতে যান, ওই যে কি বলে এই আপনি মাজার জিয়ারত দিয়ে শুরু করেছেন, সিলেটের শাহজাহান মামা মাজার, তাহলে এতগুলি মাজার যে জ্বালিয়ে দেওয়া হলো, এতগুলি মাজার, শাহপরান বাবার সামনে মাজারের মধ্যে মানুষ ফেলে ফেলা হলো, তো বিচার করছেন না কেন? বলবেন ডক্টর ইউনূসের কথা, জোনার সময়, ফাইন, তা আমাদের বিচার করছেন কেন? আপনি যদি রিসেন্ট পাস্টের বিচার না করতে পারেন, আমের টিকার জন্য হাজার হাজার বাচ্চা মরে গেল, বিএনপি একজন স্বতন্ত্র এমপি কোর্টে মামলা নিল, সে মামলাও তো গ্রহণ করা হলো, কেন? কেন পালন করলেন না? দুর্বলতা কোথায়? কেন করছেন না, কিংবা করতে পারছেন না? পিপলস কিন্তু জিজ্ঞেস করবে কদিন পরে। টাইম ইজ কামিং। আর একটা জিনিস কি জানেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যকে আপনি মাটি চাপাতে রাখতে পারবেন। হ্যাঁ, আমাদের ভুল ছিল না, এ কথা যদি বলি তাহলে এটা হবে চরম মিথ্যা কথা এবং চরম ভুল কথা। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা ডক্টর ইউনূস গংদের, জামাত শিবির জঙ্গিদের এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের, আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারি নাই। বায়ুনা দেখেই আজকে আমাদের দেশ কোথায় চলে গেছিল, কোথায় ধাপে পড়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা, চরম পরম ব্যর্থতা। এই জন্য আমি আমার বাচ্চাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, এবং তাদেরকে কথা দিতে চাচ্ছি, যদি আল্লাহ হায়াত রাখেন, যদি বেঁচে থাকি, তাদেরকে, আমার বাবারা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমরা দরকার হলে আরেকবার লড়াই করে জীবন দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব। আপনাদের হাতেই তো ছিল, আসলে দেশটা আপনাদের হাতেই তো ছিল, কিন্তু সেখানে দেখা গেছে এই বা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, মানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, ঠিক মতো বেছে নিতে পারে নাই তাদের জনপ্রতিনিধি, এবং একবার না বারবার এবং সামনেও পারবে কিনা তার কোনো ভরসা আপনারা দিচ্ছিলেন না। ফলে মানে মানুষের হাতে উপায় কি ছিল আপনাদেরকে এভাবে সরানো ছাড়া? না, মানুষ সরায়নি, ইটস এ ডিজাইন। এই যে সরিয়েছে সে নিজেই তো বলেছে ম্যাটিকুলাস ডিজাইন। ধরেন সেই ডিজাইনে তো মানুষ ইনভলভ হয়েছে, মানুষ ইনভলভ না হলে কত ডিজাইন পার্সেন্ট মানুষ? বাস্তবায়ন করা যেত না। 18 কোটি মানুষের মধ্যে কত কত লোক ছিল সেদিন? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যারা ছিল তাদের সমর্থন ছিল, মেবি আপনার কাছে মনে হবে, কিন্তু উপস্থিত ছিল 30টা। আমি 2 তারিখে নেত্রীর কাছে গেছিলাম,
আমি তাকে তার 3 মাস আগে পার্লামেন্টারি কমিটিতে বলেছি, 2 মাস আগে গেছি, আমি বলেছি। আমি যখন পার্লামেন্টের লবিতে বলতাম, অনেকে আমাকে বলতো শামীম ওসমানের মাথা শামীম, এই যে শামীম ভাই আসতেছে টেনশন মাস্টার। কেন বলতো? বলতো শামীম ভাইয়ের উপরে একবার বম ব্লাস্ট হয়েছে, শামীম ভাই সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করে। ইয়েস, আমি ওদের দিকে নজর রাখি, ওরা মানুষের নামে পশু। হুম আমি আমি বিএনপি আমাদের মতোই, কম বেশি, ঠিক আছে, কিন্তু ওরা মানুষের নামে পশু। তো এদের ব্যাপারে খোঁজ রাখতেই হবে আমাকে। বাট আজকে বিএনপিও কিন্তু ওদের সাথে ঢুকে গেছে। আমি বিএনপি যে কি করুণ পরিণত হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার এলাকা থেকে আমি বলতেছি, যে রান্না করে সে একটা ভাত টিপে, কিন্তু পুরো ভাত নিয়ে মশলা না। এদের ভিতরে আমাদের ভিতরে কিন্তু গুপ্ত ঢুকে গেছিল। এই যে গুপ্ত না সুপ্ত কি বলে, এই সার্জিস বঙ্গবন্ধুর উপর ভাষণ দিয়ে, সার্জিসটা কি নাম ছিল এটা আমি জানি না, সে পুরস্কার পেয়েছিল, আমাদের দলই তো ছিল, ছাত্রলীগ করতো। তো আজকে কিন্তু বিএনপির ভিতরে এই অবস্থায় সংখ্যা অনেক বেশি, এদের অনেক বেশি, এদের সংখ্যা বিএনপির ভিতরে এদের সংখ্যা বিএনপির চেয়ে ডাবল। সো তো এরা যখন তাহলে দেখতে তো বসবে, তারা তো দেশের একটা মেজরিটি অংশ। তাহলে তো তাদেরকে তো আপনারা অস্বীকার কেন করেন বা তাদেরকে শত্রুতা করলে হবে কি করে? ধরেন তারা আপনাদের মধ্যে তারা, বিএনপির মধ্যে তারা, আর তারা তো তারা আছেই। ইয়েস তো অফকোর্স তারা সবই তো প্ল্যান, তারাই দেখা যায়। হ্যাঁ ইয়েস তারা প্ল্যান, এবং তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশ থেকে টাকা আসতেছে। কেন? আমাদের দেশটা দখল করার জন্য না, আপনার এই সাবকন্টিনেন্টকে শাসন করার জন্য। একদিকে বাবা ইন্ডিয়া, একদিকে বেসিক হলো মূল টার্গেট ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া আপনি খেয়ে পড়ে বাঁচতে চাচ্ছেন, ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চাচ্ছে। ওইখান দিয়ে হচ্ছে আবার বার্মাতে ট্রিলিয়ন্স অফ ডলারের আপনার ইয়ে আছে, খনিজ সম্পদ আছে, এগুলি কেউ দখল করতে চাচ্ছে। আমাদের সমুদ্র আছে, সমুদ্রের তলে কেউ কিছু রাখতে চাচ্ছে। অনেক কিছু মিলিয়েই কিন্তু এই ষড়যন্ত্রটা হচ্ছে। তো এখন এত যে আন্তর্জাতিক দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন, আপনাদের সাথে আসলে কোন, কোন দেশ আছে? এখন আপনাদের পক্ষে বা আপনাদের সমর্থন দিচ্ছে কারা? কেউ আছে? আমি এইটা জানি না যে কারা আছে, তবে আমি এইটা জানি যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সমর্থন দিয়েছিল, তারা ওই বুঝেই স্বাধীনতার যুদ্ধে সমর্থন দিয়েছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়া দরকার, এবং তাদের জীবনে তাদের বহু লোক রক্তও দিয়েছে। তারা তো পক্ষে আছে, সব তারা পক্ষে আছে। আচ্ছা। আমাদের কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, হ্যাঁ, এবং সেই ভুল ত্রুটির কারণে কেউ অসন্তুষ্ট থাকতে পারে তখন, বাট ওই ভুল ত্রুটি সংশোধন করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যারা আমাদের মতো, আমার মতো, ধরেন আমি আমাকে দায়িত্ব নিচ্ছি, যদি আমার ভিতরে আমার কারণে যদি আমার দল, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাকে নেত্রী ছেটে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। জি। একটা নতুন দেশ দিতে হলে নতুন জেনারেশন লাগবে, নতুন রক্ত লাগবে, নতুন ব্রেন লাগবে, যে স্মার্ট আমার চেয়ে অনেক বেশি, তাকে লাগবে। উই নিড দেম। আমরা পিছন থেকে তাদের জন্য সাপোর্ট দিব, তো আমরা আপনাদের কি ব্যাকআপ। নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে? আসা উচিত। আমি কেন্দ্রীয় নেতৃত্বে বলছি না, আমি বলছি গ্রাসরুট লেভেল থেকে আসা উচিত। ওই যে বুথ থেকে বসিয়ে কমিটি দিব তা না, আপনার মেধাবী লোক দরকার। আপনাকে খুব দ্রুত কিন্তু এই যে গ্যাপটা হয়েছে, এই ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, এটা কিন্তু খুব দ্রুত রিকভারি ধরেন করতে হবে। এখনো তো দেখা যাচ্ছে মানে সরব অবস্থা হয়েছেন। সম্প্রতি খুব সরব দেখা যাচ্ছে জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, আর আরো যারা পুরনো নেতৃত্ব জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওনাদেরকে দেখা যাচ্ছে তারা অ্যাক্টিভ রোল প্লে করছেন। নতুন কারা আছেন? নতুন মুখ রাস্তা থেকে সৃষ্টি হয়ে যাবে। তোফায়েল আহমেদ এদেরকে কি কেউ সৃষ্টি করেছে? সৃষ্টি হয়নি, রাজপথ থেকে সৃষ্টি হয়ে গেছে। রাজপথ থেকে যারা সৃষ্টি হয়ে আসে, ওনারা তো অবভিয়াসলি সবাই জ্ঞানী মানুষ, যাদের কথা বলেন, ওনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনি একটা নতুন একটা ছেলে মেয়েকে ধরেন, আপনি একজন জার্নালিস্ট, হ্যাঁ, একটা একটা বাচ্চা যদি আপনার কাছে শিখতে আসে, ও যখন আপনাকে শিখবে যে কিভাবে জার্নালিজম করতে হয়, তো এমন হতে পারে যে কালকে দেখা যাবে যে ও আপনার চেয়ে অনেক বড় জার্নালিস্ট বেশি হবে, যে আপনি ওকে নিয়ে প্রাউড করবেন। বাট কাউকে তো শেখাতে হবে না। তো আমরা যারা আছি তারা, আমরা নার্সিং করবো তাদেরকে। আমাদের কিছু সাচ্চা দেশপ্রেমিক দরকার। একটা এলাকায় কিন্তু হাজার হাজার লোক দরকার হয় না, একটা এলাকায় একজন সঠিক গেরিলা যথেষ্ট। হ্যাঁ, হাজার হাজার ভণ্ডর থেকে, হাজার হাজার ভণ্ডর থেকে।
সো তো উই আপনারা কি যখন ক্ষমতায় ছিলেন তখন সেই ভন্ডদেরকেই বেছে নেওয়া হয়েছিল? মানে ওবায়দুল কাদেরের মুখেও বহুত শুনেছি হাইব্রিড, কাউয়া, ফার্মের মুরগি ঢুকে গেছে আওয়ামী লীগে এরকম যেমন তার মুখে শুনেছি। আবার অন্য নেতারাও কমপ্লেইন করতেন যে টাকার বিনিময়ে কমিটি হচ্ছে আপনাদের মানে যারা আসলে নেতা না তারা নেতা হয়ে গেছেন টাকা দিয়ে ইত্যাদি, ইত্যাদি। সো ভন্ডরা সত্যি কি আসলে আওয়ামী লীগ দখল করেছিল? অনেক জায়গায় ছিল তারা। হুম, ট্রু, ট্রু। এই ট্রু দেখেই তো আমাদেরকে আজকে এটার নেত্রী দেশটাকে উন্নয়ন করার জন্য 18-19 ঘন্টা ধরে কাজ করতেন এই মহিলা। হুম। আমি নিজে দেখেছি ভাই, আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী। উনি পাগলের মতো একটা মানুষ পরিশ্রম করতো। তো উনি তো সবটা একসাথে পারবেন না, সংগঠন দিয়েছিলেন আর সবার উপরে। এটা দেখো, হুম। আমরা দেখতে পারিনি, আমরা দেখতে পারিনি। আচ্ছা। মানে এইটা আপনি মানে আপনার স্বীকারোক্তি যে আপনাদের এই জায়গায় একটা দোষ ছিল বা ত্রুটি ছিল। একটু এই জায়গাগুলো কথা বলি যে অনেক ঘটনার পরে বা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুরো ব্যবস্থা থেকে অনেক আপত্তির সত্ত্বেও ৫ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। শেখ হাসিনা সেখানে সরাসরি কথা বললেন। মানে এটা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমে যেখানে এইগুলো প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কাভারেজ আসলো। কিন্তু বার্তা কি আসলো? নতুন কি কোনো বার্তা সেখানে আসলো? মানে যা মানুষ নতুন করে জানলো, শুনলো, এরকম কিছু ছিল? দেখেন ওনার কথাটা, ওনার ভয়েসটা যখন শুনে, হ্যাঁ, এবং উনি তো নতুন নতুন এক এক দিন এক একটা দিক নির্দেশনা দিবেন না, হুম, ঠিক আছে? ওনার দিক নির্দেশনা এইটুক দেওয়া আছে কিন্তু, আই এম কামিং ব্যাক অ্যান্ড আই উইল, দ্যাটস এনাফ ফর আস। বাকিটা ওনার বক্তব্য থেকে কোনটা খুঁজে বের করা দরকার, সেটা আমরা যারা আছি, যারা ওনার সাথে দীর্ঘ 40-50 বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছি, বাকিটা আমরা বুঝবো।